চট্টগ্রাম বিভাগ, আমাদের সিলেট বিভাগ, বরিশাল, প্রত্যেকটা বিভাগে আপনার দেখলে আসন যদি আপনারা চিন্তা করেন, আসলে তো বিএনপি ক্ষমতা আসবে। অর্থাৎ সে যেটা বলেছে বিএনপিকে ইন্ডিকেট করেছে। এবার বিএনপি তো ক্ষমতা আসবে, সেই জায়গায় তিনি বলেছেন যে একজন রাজনীতিবিদ হিসাবে এটা ভোটের মাঠে বলতে অনেক রাজনীতিবিদদের পজিটিভিটি বলতে হয়, জনগণকে আশা জাগাতে হয়। একজন নেতার কাজ কি জনগণকে আশা জাগানো। সে আশা জাগিয়েছে আমরা ভোটে আসতেছি এবং সে আসবে, এই জন্য সে বলেছে এবং এটা রাজনীতি একটা ফলেছে। নানান দল তো বলে, যেমন আপনি বলেন জামাত যদি বলে তারা তো জান্নাতের কথা বলে, তারা ধর্মীয় বেনিফিটের কথা বলে, এবং তারাও বলে যারা ক্ষমতায় আসবে। তো সে জায়গায় বিভিন্ন লোকনুর একটা দলের নেতা এবং সে প্রার্থী, সে তো এটা বলতে পারে। এবং আমরা মনে করি যে দেশের মানুষও মনে করে যে আগামী দিন বিভিন্ন লোক যেটি বলেছেন এটি সত্য হতে যাচ্ছে। আপনাদের ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান, ওনারা কি এখন আর আপনাদের গণ অধিকারে নাই? অবশ্যই আমাদের গণ অধিকার পরিষদের বিভিন্ন লোক সাহেব এখনও গণতান্ত্রিক সভাপতি। রাশেদ খানের বিষয় হচ্ছে এখানে রাজনৈতিক, আসলে আপনি যেটি বলেছেন কিছু কৌশল থাকে আমাদের। আপনারা দেখেন ববি হাজ্জাজ, তারপরে এরকম রাশেদ খান প্রধান, আন্দোলন পার্থ, তারপরে হচ্ছে এরকম আরও যারা নেতা আছেন। তারপর আমরা এরকম আরও কিছু দল তো দেখেছি যে যারা আসলে পরবর্তীতে কী করছেন, তাদের দলকে বিলুপ্ত করে বিএনপির সাথে ভোট করবে তারা ঘোষণা দিয়েছেন। এবং আমার লক্ষ্য 4 আসনে সেলিম সাহেব এলডিপিকে বিলুপ্ত করে। এটি আসলে একটা কৌশল, বিশেষ করে রাজনৈতিক ওপেন এবং সিক্রেট অনেকগুলো বিষয় থাকে, তো সব বিষয়টা আসলে পাবলিক করা যায় না। ঠিক একই সুবাদে গণ অধিকার পরিষদ 2018 থেকে রাজপথ থেকে গড়ে ওঠা একটা সংগঠন, গণ মানুষের দল এবং আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এই তরুণদের রাজনীতির নানা সংকট আছে, এই সংকটগুলো তো আসলে মোকাবেলা করেই একটা জায়গা যেতে হবে। একটা দল তো দেখেন আলী ভাই একদিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসে না এবং বড় দল হয়ে ওঠে না। জিয়াউর রহমানের একটা দল উনি ক্ষমতা আসার পরে নিজে রাষ্ট্রব্যবস্থা বসে একটা দল করেছে, কিন্তু সেটা কিন্তু তাৎক্ষণিক বড় হয়নি। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সেটাকে বড় করেছেন। আপনার জাসদ দেখেন একদিনে বড় হয়নি। আপনি আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগই তো বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যার পরে তো দাঁড়াইতে পারেনি, ধীরে ধীরে যেটা শেখ হাসিনা আবার বড় করেছে। জামাত ইসলাম তো একদিনে বড় হয়নি। প্রত্যেকটা দলের একটা সময় দরকার, সঠিক সময়ের দরকার। এই সময়ের জন্য তাকে পিভাট হইতে হয়। এখানে কিছু সময় তাদের যে প্ল্যান, পরিকল্পনা, চিন্তা, স্ট্র্যাটেজি, এগুলো কিছু সময় চেঞ্জ হয়। এগুলো কখনো পাবলিকের পক্ষে হয়, কখনো বিপক্ষে হয়। তো পাবলিক সেন্টিমেন্ট সাময়িকভাবে না বুঝলেও ভবিষ্যতে তারা আসলে এটা বুঝে যে না আসলে দলটির পক্ষে আছে। কারণ গণ অধিকার পরিষদ এই নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে রাষ্ট্রের জনগণের জন্য, জনগণের স্বপ্ন পূরণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা যেতে হলে তাকে নানান চ্যালেঞ্জ নিতে হবে এবং তাকে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেই জায়গা থেকে দলের একজন সভাপতি আমাদের বিভিন্ন লক্ষ্ণৌর, যিনি 20 বার শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী ছিল তাদের হাতে কিন্তু আক্রান্ত হয়েছে, আপনারা জানেন। এবং তার মধ্যে এতবার আক্রান্ত কিন্তু অন্য দলের কোনো নেতা হয়নি। এবং গণ অধিকার পরিষদ, সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের লক্ষ্ণৌর এখন নির্বাচন করবেন। এখন আপনারা দেখেন বাংলাদেশের রাজনীতি আসলে তখন বলা হয়ে যায় দুইটা, আওয়ামী লীগ বিএনপি, এখন এবার জামাতের একটা বল সৃষ্টি হয়েছে। তো এই বলের বাইরে নতুন প্ল্যাটফর্মগুলো একটা বল সৃষ্টি করা, একটা শক্তি সৃষ্টি করাটা আসলে কঠিন, এটা সময়ের দরকার। এখন এটার জন্য বড় মাধ্যম হচ্ছে নির্বাচন। নির্বাচন আসলেই তো আপনি পার্লামেন্টে গিয়ে একটা শক্তি অর্জন করতে পারবেন। এখন গণ অধিকার পরিষদ তরুণদের যে দলগুলো, এগুলো তো আসলে হুট করে প্রথম নির্বাচনে এসে ভালো কিছু করা সম্ভব না, জোটে যেতে হবে। আর এখানে আমি আরেকটু বলছি স্যার আলী ভাই, দেখেন বাংলাদেশের এরশাদের পরবর্তী যতগুলো গভর্নমেন্ট বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এরা প্রত্যেক দল কিন্তু জোটেই সরকার গঠন করে এসেছে, জোট ছাড়া কিন্তু সরকার গঠন করতে পারেনি। কাজে আজকে যদি আপনি জামাতের কথা বলেন, জামাত এরশাদের সাথে এক সময় ছিল, বিএনপির সাথে ছিল, আওয়ামী লীগের সাথে ছিল, নানানভাবে তারা কিন্তু দলের কৌশলগতভাবে নানান দলের সাথে তারা জোট করে আর এই পর্যন্ত এসেছে। বিএনপিও ক্ষমতা কেন্দ্রিক, রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য নানান দলগুলোকে, তাদের শুভাকাঙ্ক্ষী যে দলগুলো আছে তাদের কাছে নিয়ে এসে তারা একটা জোট করে সরকার আসে, আওয়ামী লীগও। তো এই ধারাবাহিক যে একটা ব্যানার পলিটিক্স, এটাকে তো হুট করে চেঞ্জ করা যায় না। ঠিক গণ অধিকার পরিষদ মনে করে যে রাষ্ট্রীয় শক্তি যে বিএনপি, এবং বিএনপি বাংলাদেশকে ধারণ করে, এই সার্বভৌমত্বকে ধারণ করে, আগামীর বাংলাদেশের জন্য বিএনপির বিকল্প নেই। আসলে বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপিকে দরকার আছে। তো সেখানে আসলে ধর্মীয় যে মনা দলগুলো আছে তাদের আসলে চ্যালেঞ্জগুলো একটু বেশি, সেই জায়গায় বিএনপি অনেকটা কমফোর্ট জোনে আছে। তো গণ অধিকার পরিষদ মনে করে যে বিএনপির মতো একটা গণতান্ত্রিক দল, যারা দীর্ঘদিনের আওয়ামী লীগের তারা নিজেদের নিপীড়িত, এই মুহূর্তে তাদের নীতিতে একটা সরকার গঠন করলে আগামীর বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। সে জায়গা থেকে আমাদের দলের কৌশলগত সিদ্ধান্তে বিভিন্ন লোক এককভাবে টাক মার্কা নির্বাচন করতেছেন। এবং সেক্রেটারি যিনি রাশেদ খান, যাকে নিয়ে বিতর্ক,
উনি কৌশলগত কিছু কারণে হচ্ছে বিএনপির প্রতীক নেতা নির্বাচন করছে, সেটি সময় আসলে মানুষ আসলে বুঝতে পারবে যে আসলে রাশেদ খান আসলে পদত্যাগ করেছে কিনা বা কৌশলটা কী ছিল। আমরা এখন সেটি আসলে ক্লিয়ার করতে চাই না। ভিপি নুরুল হক নূরের একটি বক্তব্য ভীষণ আলোচনা সমালোচনা হচ্ছে। নির্বাচনের আগেই উনি এমনটি কেন বলল যে বিজয় আমাদের হয়েই গেছে, 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা মাত্র। একজন রাজনীতিবিদ হিসাবে ওনার তো দূরদর্শী হবে, এটাই স্বাভাবিক। একজন রাজনীতিবিদরা সাধারণ মানুষ যা চিন্তা করে, যা দেখে, রাজনীতিবিদরা তো তার চেয়ে অনেক বেশি দেখে এবং বেশি দেখতে হয়, কারণ তাকে তো রাষ্ট্রীয় ক্ষমতা তাকে বসতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। নুরুল হক নূর এমন একজন নেতা যিনি 2018 সাল থেকে যার সাথে আমাদের চলা এবং যার সাথে আমাদের রাজনীতি করা, উনি অনেক কিছু বুঝেন, অনেক কিছু জানেন, যেটা সাধারণ মানুষ, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা, তারপর হচ্ছে উচ্চ কক্ষ করা, নিম্ন কক্ষ করা, প্রেসিডেন্টের হচ্ছে ক্ষমতা সীমিতকরণ করা, একই দলের প্রেসিডেন্ট আবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এগুলো না হওয়া, এগুলো কিন্তু আমাদের নুরুল হক নূর 23 সালে আমাদের গঠনতন্ত্র করেছিলেন গণ অধিকার পরিষদের, আপনারা জানেন। কাজে আজকে কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে, আজকে বাস্তবায়ন হচ্ছে। কাজে আপনার মানুষ, আপনি দেখেন, একটা হচ্ছে যে অ্যাকচুয়াল যে আমাদের পরিসংখ্যান, সেটাতে যদি আপনি যান যে ঢাকা বিভাগ, আমাদের নোয়াখালী, চট্টগ্রাম বিভাগ, আমাদের সিলেট বিভাগ, বরিশাল, প্রত্যেকটা বিভাগে আপনার দেখলেন আসন যদি আপনারা চিন্তা করেন, আসলে তো বিএনপি ক্ষমতা আসবে। অর্থাৎ সে যেটা বলেছে বিএনপিকে ইন্ডিকেট করেছে, এবার বিএনপি তো ক্ষমতা আসবে। সেই জায়গায় তিনি বলেছেন যে একজন রাজনীতিবিদ হিসাবে এটা ভোটের মাঠে বলতে অনেক রাজনীতিবিদদের পজিটিভিটি বলতে হয়, জনগণকে আশা জাগাতে হয়। একজন নেতার কাজ কি? জনগণকে আশা জাগানো। সে আশা জাগিয়েছে আমরা ভোটে আসতেছি এবং সে আসবে, এজন্য সে বলেছে। এবং এটা রাজনীতি একটা ফলেছে, নানান দল তো বলে, যেমন আপনি বলেন জামাত যদি বলে, তারা তো জান্নাতের কথা বলে, তারা ধর্মীয় বেনিফিটের কথা বলে, এবং তারাও বলে যারা ক্ষমতা আসবে। তো সে জায়গায় বিভিন্ন লোক একটা দলের নেতা এবং সে প্রার্থী, সে তো এটা বলতে পারে। এবং আমরা মনে করি যে দেশের মানুষও মনে করে যে আগামী দিন বিভিন্ন লোক যেটি বলেছেন এটি সত্য হতে যাচ্ছে। প্রবাসী যারা ভোটার, সেখান থেকে একজন প্রবাসী উনি পাঠিয়েছেন ওনার একটা বক্তব্য দিয়ে, যারা নির্বাচন কমিশন থেকে যে ফর্ম ছেড়েছে সেই ফর্মে ধানের শীষের প্রতীক মাথা কেটে গিয়েছে, আমি নিজেও দেখেছি। তো এই যে যে প্রসেসটা নির্বাচন কমিশন, অনেকে বলছেন যে এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা তো আসলে দুঃখজনক, বিশেষ করে ভোটাররা ভোট দিবেন, এটা তাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, তাদের চাওয়া, তাদের অধিকার। সে কাকে ভোট দিবেন সেটা তো তার অধিকার। এখানে বিএনপিকে একটা দল আছে, জামাত আছে, গণ অধিকার আছে, এনসিপি আছে, আর নানান দলগুলো আছে, ইসলামী দলগুলো। এখন একজন প্রার্থী যে মার্কা ভোট দিতে চান, তার যেটি মার্কা, তার যেটি দল, সেখানে যদি সে দেখে যে তার দলের যে মার্কা বা যা প্রতীক সেটি আসলে নেই, তাহলে তার কাছে তো কষ্ট লাগবে। এবং আমরা মনে করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এসে একটা ইলেকশন কমিশন একটি নির্বাচনের প্রতীককে তারা ভোটের একটা ব্যালট পেপারকে তারা এইভাবে আসলে বেখেয়ালে করবে, এটা আসলে বিশ্বাস করি না। আমরা মনে করি যে নির্বাচন কমিশন যদি এটি বেখেয়ালে করে থাকেন, এটি আমার মনে করি সংশোধন করার সময় আছে এবং এটি দুঃখজনক। বিশেষ করে এখানে যদি আজকে বিএনপির প্রতীকের জায়গায় যদি জামাতারটা হতো বা আমার গণ অধিকারটা হতো, এটি আমার দলের নেতা কর্মীরা বলতো। এবং এই গণতান্ত্রিক বাংলাদেশে, জুলাইয়ের পরবর্তী বাংলাদেশের জনগণ এইটি আসলে প্রত্যাশা করে না। তো আমরা মনে করি যে যেটি হয়েছে এটি আসলে হয়তো কোনো অপকৌশল হতে পারে বা ইচ্ছাকৃতভাবে কোনো এখানে এজেন্ডা বাস্তবায়ন করা হতে পারে। তো আমরা মনে করি জুলাইয়ের পরবর্তীতে এটা আমরা বিএনপির সাথে যেমন এটা আশা করি না, জামাতের সাথে আশা করি না, গণ অধিকারের সাথে আশা করি না। যদি আমরা মনে করি যদি এখনও সময় থাকে, এটি আসলে সংশোধন করা উচিত। আপনি নির্বাচিত হলে আপনার এলাকায় আপনি কি করতে চান? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কেন আপনাকে এত প্রার্থীর ভিড়ে আপনাকে বেছে নেবে আপনার এলাকার লোক? আমি মনে করি যে আমি অন্যান্য প্রার্থীর চেয়ে যোগ্য এবং অন্যান্য প্রার্থীর যে আমি সৎ। এবং আমি মনে করি যে আমার রামগতি কমলনগর জুলাইয়ের পরবর্তী যে সময়, এই সময় এসে অন্যান্য দলের যারা প্রার্থী আছেন বা নেতাকর্মী আছেন, কোনো না কোনোভাবে তারা আসলে দুর্নীতি, চাঁদাবাদের সাথে আসলে যুক্ত। এটি মানুষ জানে, এটি আমার কথা না। আমাদের বিশেষ করে আমার রামগতি কমলনগরে নদী বাঁধা হচ্ছে, মেঘনা নদী। সেই মেঘনা নদীর যে বাজেট হচ্ছে সেখান থেকে অনেক নেতারা টাকা পয়সা নিচ্ছে এবং অন্য দলের নেতারা না নিলেও, প্রার্থী না নিলেও কিন্তু নেতাকর্মীরা সেখানে অবৈধকে বৈধ পন্থায় তারা একটা কৌশল করে সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে। অবৈধ পিরিক পিল আছে। এবং আওয়ামী লীগ যারা আছেন, বিশেষ করে যারা সরাসরি ছাত্র হত্যার সাথে জড়িত জুলাইতে, তাদেরকে নানাভাবে সাপোর্ট দিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য তাদেরকে মামলা থেকে রক্ষা করতেছেন এবং তাদের রক্ষক হিসেবে আছেন। তো একমাত্র আমির রিদানুল্লাহ খান
কখনোই এই ছাদাবাজদের সাথে অনিমের সাথে আমি কৌশল করিনি এবং আপোষ করিনি। এটা আমার রামগতি কমলনগর মানুষ জানে। এবং আমি যখন আসলে ছাত্র রাজনীতি করতাম এর আগে, বিশেষ করে করোনা সহ অন্যান্য নানান সংকটে, যখন বর্ষাকালে এরকম আপনার হলো বন্যা তুফান আসে, প্রত্যেকটা সময় কিন্তু আমি আমার রামগতি কমলনগর মানুষের পাশে ছিলাম। আমার দুইটা সামাজিক সংগঠন ছিল, একটা আলোর পথ, আরটা হচ্ছে সময়ের বাতিঘর। আমি দুইটা দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমার রামগতি কমলনগরের মানুষ আমাকে অনেক পছন্দ করে। আমি মনে করি যে আমি প্রার্থী না, এমপি না, আমি তাদের ছেলে। আমি রামগতি কমলনগরের মানুষের এখানে একটা হচ্ছে আলিভাই আমি বলি, আমার রামগতি কমলনগর কিন্তু নদী ভাঙ্গা, খুবই খারাপ একটা অবস্থা। আমার পশ্চিম পাশে 2001 সাল থেকে আমার এই রামগতি কমলনগর নদী ভাঙ্গন শুরু। এখানে আপনি হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে নদীতে। নদী ভাঙ্গার পরে মানুষগুলো যে আরেক জায়গায় বাড়ি করে থাকবে, এতটুকু সামর্থ্য অনেকের নাই। এই যে শীতকালে এত কষ্ট যাচ্ছে তাদের, একটা কম্বল কেনার মতো তাদের সে অ্যাবিলিটি নাই। আপনার নদী ভেঙে গেছে, নদী ভাঙ্গার পরে সে আরেক জায়গায় গিয়ে বাড়ি করেছে, ওখানে তাকে বলতেছে আপনার তো নদী ভাঙ্গা মানুষ। নদী ভাঙ্গার পর আমি নিজেও কিন্তু একজন নদী ভাঙ্গা মানুষ, আমার বাড়িও ভেঙে গেছে, আমি এই কষ্টটা বুঝি। নদী ভাঙ্গার পরে যে আমার জীবনের যে ঈদ, বাবা মা বাবা বোনের সাথে একসাথে ঈদ করা, তারপরে যে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা, এটি কিন্তু আমি এখন আর পাচ্ছি না। এটা আমার জীবনের অনেক কষ্ট। আমি এখনও প্রত্যেকটা সময়, আমি এখন 2 মেয়ের বাবা, আমার 2টা মেয়ে আছে, তাদেরকে আমার মাঝে বলতে হয় যে তোমার দাদার বাড়ি ছিল নদী ভেঙে গেছে। তারা এখনও দাদা দেখে পাচ্ছে না যে একসাথে ঈদ করার জন্য, আত্মীয় স্বজনকে পাচ্ছে না, সবে রাত রোজা। এই যে জীবন থেকে এত মানুষগুলো চলে যাওয়া, এটা আসলে দায়ভার কার? তখন যিনি সংসদ সদস্য ছিলেন তার। 2001 সাল থেকে আমার 8 সাল, তারপর আমার 14 সাল, 15 সাল, এই সময়গুলো কিন্তু আমার রামগতি কমলনগর নদীর ভেঙে গেছে। এই পুরো সময়তে চাইলে কিন্তু বার্তা দেওয়া যেত। এত বাজেট হয়, এত দুর্নীতি হয়, এতটুকু বাজেট কি একজন এমপি করতে পারে না? না হয় আজকে হাজার হাজার মানুষ আপনারা যদি যান দেখবেন বাড়ি ভাঙা নদীর পাড়ে ঠিকমতো একটু চাল দিয়ে, এবং এরা সবাই কিন্তু কৃষক, এরা সবাই জেলে, সাধারণ নিম্ন শ্রেণীর মানুষেরা। তো আমি মনে করি যে আমি নিজে একজন নদী ভাঙা, আমি এদের কষ্ট বুঝি, আর আমি আল্লাহকে ভয় করি। সে জায়গাতে আমি মনে করি যদি আগামী দিন আবার রামগতি কমলনগর মানুষ তাদের ছোট ছেলে হিসাবে আমাকে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়, আমি ছেলে হিসাবে এই মেঘনা নদীর ভাঙন থেকে আমি তাদেরকে রক্ষা করতে চাই ইনশাআল্লাহ। এবং শুধু রক্ষা না, এই মেঘনা নদীর প্রকল্পের সাথে যারা দুর্নীতি অনিয়মের সাথে জড়িত, আমি তাদেরও বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর আরেকটা সাইড আছে আমার হলো বুলিয়া নদী। এই বুলিয়া নদীটাকে কিছু ক্ষমতা মানে পক্ষ রাজনীতিকে কাজে লাগিয়ে এরা কী করছে, ফজেট করেছে বুলার উপরে আবার কী করছে, অবৈধ বাড়ি করেছে, ঘর করেছে। এই কাজগুলো করার কারণে বুলিয়ার যে নদীর যে স্রোত, এটি কিন্তু জলবদ্ধতা তৈরি হয়ে গেছে, এখন আর স্রোতটা নাই, যার জন্য বর্ষা মৌসুম আসলে পানিগুলোর জলবদ্ধতা তৈরি হয়, আর সাধারণ মানুষগুলোর ঘর বাড়ি সব পানিতে ডুবে যায়। তো আমি চাই যে আমার দ্বিতীয় কাজটি হবে যে বুলিয়ার নদীকে খনন করে সুন্দর করে মানুষের বেশি থাকার জন্য যে বসবাস করার যে যোগ্য জায়গা এটা তৈরি করে দেওয়া, এবং এটাকে একটা সুন্দর আপনার হলো পর্যটন এলাকা তৈরি করে দেওয়া। এর পাশাপাশি দুর্নীতি অনিয়ম চোর ডাকাতের যে প্রকোপ আছে, যেহেতু নদী বন্দর এলাকা, মানুষের অভাব আছে, অভাবের কারণে চুরি করে, ডাকাতি করে, হ্যাঁ, বেকারত্ব। আমি মনে করি যে পরিকল্পিতভাবে যদি আপনার কর্মসংস্থান তৈরি করা যায়, আবাসন তৈরি করা যায়, তাহলে এই মানুষগুলো তো চুরি ডাকাতি করবে না। কোনো সভ্য মানুষ তো আসলে চুরি করে না, অভাব অনটনের কারণে তো করে। প্রত্যেকটা মানুষ চায় না যে সে তার ছেলেমেয়ের কাছে চোর ডাকাত হিসেবে পরিচিত, যে আমার বাবা চোর, আমার বাবা ডাকাত। তাহলে এই মানুষগুলো কেন চুরি করে? তাদের সমস্যা আমাদের দেখতে হবে, আইডেন্টিফাই। এর পাশাপাশি আমি মনে করি যে রামগতি কমলনগর সর্বস্তরে একেবারে তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে আমি আইন শৃঙ্খলার যে সর্বোচ্চ প্রয়োগ সেটি করবো ইনশাআল্লাহ। পাশাপাশি তরুণদের যে কর্মসংস্থান তৈরি করার প্রশিক্ষণের ব্যবস্থা করব। জেলে, কৃষক, প্রবাসী এদের যে ঋণগুলো আছে, সরকারি কৃষি লোন, তারপরে প্রবাসী লোন এবং জেলে কার্ড, এগুলো আমি সুন্দরভাবে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি মনে করি আমার এই সুন্দর পরিকল্পনাগুলো যদি আমি প্রণয়ন করতে পারি, রামগতি সবাইকে নিয়ে যদি সুন্দর একটা বাংলাদেশের জন্য রামগতি কমলনগরের জন্য আমরা এগিয়ে যেতে পারি, বাংলাদেশের ভিতরে রামগতি কমলনগর আগামী দিনে একটা রোড মডেল হবে ইনশাআল্লাহ। এবং এই জন্যই আমার রামগতি কমলনগর মানুষ আমাকে যোগ্য মনে করে সবার চেয়ে, এবং আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ।